আসসালামু আলাইকুম দর্শক, নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক প্রতিদিনকার আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি, বিভিন্ন রোগ নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে পাইলস বা হিমোরয়েড। অনেকেই এই রোগে ভুগছেন বা ভুগে থাকেন কোনো না কোনো সময়। তো সে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। এটি কেন হয়, এটির চিকিৎসা, অনেক কিছু আসলে আজকে আমরা জানবো। আর এই বিষয়ে জানাবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, কোলোরেক্টাল সার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিন। পর্দায় দেখানো নম্বর রয়েছে, আমাদেরকে আপনারা ফোন করতে পারেন। আপনার যে সমস্যা সেটি প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যিনি রয়েছেন চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের সমাধান দেবার। এছাড়া ফেসবুক লাইভেও কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি চলমান থাকবে, চাইলে সেখানেও আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সে সকল সমস্যার সমাধান দেবার। আমরা আলোচনাটা শুরু করি। তাহলে জেনে নিই শুরুতে যে আসলে পাইলস জিনিসটা কি। পাইলস একটা খুবই কমন রোগ। পাইলসের বাংলা অর্থ আছে অর্শ। হ্যাঁ, তা এখন বাংলাদেশের মানুষজন পাইলস বললেই মোটামুটি বুঝে যায়। জি। তা এটা হলো আমাদের মলদ্বারের ভিতরে কয়েকটা ছোট ছোট মাংসপিণ্ড থাকে, অনেকটা কুশনের মতো। জি। তা এই মাংসপিণ্ড যদি কোনো কারণে বড় হয়ে যায় বা রক্তক্ষরণ শুরু হয়ে যায় তখন এটাকে বলে পাইলস। আচ্ছা। তা পাইলস রোগ হলে তখন মানুষজন প্রথমে এর তো লক্ষণটা কম হয়, কিন্তু ধীরে 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 এটা বাড়তে থাকে। আচ্ছা, আমরা কারণগুলো একটু যদি জানি, কোনো কারণ, নির্দিষ্ট কারণ কি রয়েছে? আসলে এই রোগের অনেকগুলোই ফ্যাক্টর আছে। আচ্ছা। কিন্তু যদি বলি একটাই কারণ, সেরকম কারণ থাকলে তো এটাকে প্রতিরোধ করে ফেলা যেত। জি জি জি। কিন্তু একটাই এরকম কারণ নেই, অনেকগুলো ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরের কারণে এগুলো বেশি হয়। এটা হতে পারে আসলে। জি। একটু শুনে নেই আমরা যেগুলো কি। যেমন হলো যে প্রথমে কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, এটা একটা কমন ফেনোমেন আমাদের দেশে এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে, উন্নত দেশগুলোতে আরও বেশি এই সমস্যাটা। তা যেটা হয় যে কোষ্ঠকাঠিন্য হলে ওই যে শক্ত বাথরুম পার হওয়ার সময় তো ওখানে হার্ড স্টুলের কারণে ওখানে ব্যথা পায় বা আঘাত পায়। আঘাত পেয়ে ওই গদিগুলো মানে কুশনগুলো সেগুলো আরও বেশি ফুলে উঠে। আচ্ছা, এটা একটা কারণ। এছাড়া ডায়রিয়া বলে পাতলা পায়খানাও একটা ওখানকার আঘাত করে। ডায়রিয়া ইজ অলসো এ ফ্যাক্টর ফর ট্রমা টু দ্য অ্যানাল ক্যানাল। মানে দুটো বিপরীত জিনিস। দুইটা বিপরীত, দুটোতেই ক্ষতি হয়। আচ্ছা, দুটোতেই ক্ষতি হয়। এছাড়া আরেকটা কমন, আমি কমন থেকে আনকমন যাব। আরেকটা হলো এক্সেসিভ স্ট্রেনিং। এক্সেসিভ স্ট্রেনিং মানে কি, বাথরুমে বসে থেকে অনেকক্ষণ ধরে কুদ দেওয়া, মানে স্ট্রেইন করা। যেমন ধরে নেন একটা লোকের 9টার সময় অফিস, তার বাসা থেকে 7:45-এ বের হতে হয়। আচ্ছা। সে 6:45-এ ঘুম থেকে উঠে 7টার সময় সে ওয়াশরুমে ঢুকে তার বাথরুম করতেই হবে, কারণ সে তো 7:45-এ বের হবে। কিন্তু দের ইজ নো আর্টস ফর ডেফিকেশন, মানে তার বাথরুমের কোনো ধরনের কোনো বেগ নাই। এখন সে বসে ধরে নেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ধরে ধরে সে স্ট্রেন করছে, মানে কুদ দিচ্ছে। ইটস ভেরি ব্যাড ফর অ্যানাল হেলথ, মানে এটা অনেক ক্ষতি করে আর কি। এটা ছাড়া আরও কারণ আছে, যেমন হলো গর্ভবতী মায়েদের, এদের হলো এই পাইলস রোগটা বেশি হয়। কারণ যেহেতু ওই যে বাচ্চা ওখানে থাকলো, এটা একটা প্রেশারের কারণে রক্ত সঞ্চালন, যে ভেইনের যে ইয়েটা সার্কুলেশন, ওটাতে বাধাপ্রাপ্ত হয়। আচ্ছা, এই কারণে তাদের এটা বেশি হয়। যারা ওভারওয়েট আছে, ওভারওয়েট লোকদের, মানে বেশি স্বাস্থ্য, মোটা, স্থূলকায়, এই লোকদের আপনার হেমোরয়েড রোগটা বেশি। আবার যেসব লোকের দেখা গেল যে অনেক ধরনের বার্ধক্য বয়সকালে হয় কি, ধীরে ধীরে ওটা অ্যানাল ক্যানেলটা লুজ হয়ে যায়। জি, বয়সজনিত। যেমন দেখেন যে একটা মানুষ দেখা গেল হাত পা কত শক্তিশালী। একজন দর্শক চলে এসেছেন, দেখি আমার প্রশ্নটা নেই। জি দর্শক, আপনার প্রশ্ন করুন। জি, আমি স্যারের কাছে একটা প্রশ্ন ছিল। জি স্যার কি শুনতে পাচ্ছেন? জি জি, আমরা শুনছি। আমি শুনতে পাচ্ছি আপনাকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমারও এই সমস্যা ছিল, আগে রক্ত পড়তো, এখন রক্ত পড়ে না। জি, কিন্তু ওই এখানে ওই যে মলদারের মধ্যে একটা ওই যে ইয়ের মতো, কিসমিসের মতো এরকম একটা জিনিস হাতের মধ্যে লাগে, যখন আমি ওই পরিষ্কার করতে গেলে ওরকম অনুভূত হয়। আচ্ছা, তার অর্থ যে ওনার মলদারে একটা জায়গা ফুলে উঠেছে। তা এখন হলো যে এই
পাইলস আর অ্যানাল ফিশার। পাইলস, অ্যানাল ফিশার দুটোই বাংলাদেশে খুব কমন। আচ্ছা, তা অ্যানাল ফিশার বাংলাদেশে একটু বেশি কমন, মানে উন্নত দেশগুলোর চেয়ে একটু বেশি কমন। তাই দুটার মধ্যে তফাৎ হলো যে যেটা পাইলস সেটার হবে কি মাংসপিণ্ডটা ফুলে উঠবে, বাথরুমের সময় এটা একটু বের হয়ে আসবে, কারো কারো বেশি বের হবে, কারো কারো কম বের হবে, কিন্তু ব্যথা ইউজুয়ালি থাকে না। দর্শক যেটা বলছিলেন আগে হ্যাঁ রক্ত যেত, তার সাথে রক্ত যেত আগে, কিন্তু এখন রক্ত যাচ্ছে না, কিন্তু এখন অ্যানাল ফিশারে যেটা হবে যে এরকম মাংসপিণ্ড ফুলে আসবে না, তার ব্যথা করবে। তাহলে তার ক্ষেত্রে দুটাতেই রক্ত যায়। আচ্ছা আচ্ছা, রক্ত যেতে পারে, তাহলে তার এটা হবে পাইলসের সমস্যা। আচ্ছা, পাইলসের যে প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক অবস্থায় পাইলসের চিকিৎসা হলো ওষুধ। আচ্ছা, ঔষধ, তারপর হলো কিছু নিয়ম কানুন। এই নিয়ম কানুনগুলো আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো বিস্তারিতভাবে তাকে তো বলবো। আমার মনে হয় যে একজন মানে বিশেষজ্ঞ কারো পরামর্শ নেওয়াটা ভালো হয় কিনা ওনার ক্ষেত্রে। তা তো অবশ্যই বিশেষজ্ঞ, কারণ দেখে নিক আসলে আপনি বলছেন কি আছে, আমরা হয়তো না দেখে এটা বলা বোধহয় মুশকিল। জি দর্শক, আশা করি আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন, তিনি দেখে আসলে চিকিৎসা দেবেন, এবং যে আমাদের যে বিশেষজ্ঞ বলছিলেন হয়তো ওষুধেই আপনার যেটি সমস্যা আছে সেটি সমাধান পরে হয়ে যাবে। ইনিটেল ওষুধের চিকিৎসায় আসবো, তখন উনি শুনলে হয়তো বা ওনার চিকিৎসাটা পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন। ওনার পাইলস রোগ। জি জি, তো আপনি বলছিলেন আসলে যে কি কারণগুলো বলছিলেন, আমরা কারণগুলো এটা শুনছিলাম। ছাড়াও আছে হলো ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ সারা দিন রাতই ঘরে বসে থাকে। ধরেন হাঁটা চলাফেরা, আমাদের মধ্যেই অনেকেই আছে যে 1 কিলোমিটার হাঁটতে দিলে এটা অসম্ভব ব্যাপার তার জন্য। তাই দিস ইজ নোন অ্যাজ ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা ল্যাক অফ এক্সারসাইজ, এটা একটা কারণ। এটাও একটা কারণ। জি, আমরা তো অনেকেই আসলে অফিসে বসে থাকি, বা অফিসে যারা আমরা থাকি হয়তো অনেকেই আমরা ওই যে আপনি বললেন যে নড়াচড়া বা আমরা কম করতে চাই, তাহলে সেটাও একটা কারণ হতে পারে। এছাড়া আছে যে ধরেন খাওয়া দাওয়ার যে অভ্যাসটা, যেমন চর্বিযুক্ত মাংস যদি কেউ বেশি খায়, রিচ ডায়েট যেটা বলে, সেটাতে এই কোষ্ঠকাঠিন্য বিষয় সেটার কারণে আবার এরকম বেশি হয়। হ্যাঁ, তারপর আছে খাওয়াটাও, অনেকে আছে দেখবেন যে খুব দ্রুত খেয়ে ফেলে। আচ্ছা, দেখা হলো লাঞ্চে বসে গেছে, 2 মিনিটে লাঞ্চ শেষ। হয়রাস এটা কিন্তু খাওয়াটা উচিত যে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে সুন্দর করে, তাহলে তার ডাইজেশনটা পরিপূর্ণ হবে। এরকম মাল্টিপল ফ্যাক্টর নিয়েই হলো এই রোগ, মানে এই পাইলস রোগ হতে পারে, অনেক কিছু নিয়ে পাইলস। তাহলে একই সাথে কি মানে ঝুঁকিতে আপনি যাদের কথা বলছিলেন আসলে তারাই তাহলে ঝুঁকিতে থাকছেন আসলে এটার জন্য? জি, যারা এই যে যাদের এই প্রবলেমগুলো আছে, যারা এই ফ্যাক্টরগুলো আছে, তারা যদি এই ফ্যাক্টরগুলো কমিয়ে ফেলতে পারে, খাদ্যাভ্যাস পরিবর্তন, জীবনযাত্রা পরিবর্তন, এগুলোর মধ্যে কমিয়ে ফেলে, তার তো পাইলস রোগ এমনি কমে যাবে। তাহলে অনেকগুলো আমরা দেখলাম যে অনেকগুলো বিষয় আছে এটার সাথে আসলে রোগটার জন্য জড়িত। একটু খাবার দাবারের আরেকটু আমি আসি আসলে, যে আমরা যে খাবারটা খাই, আপনি বলছিলেন যে এখন তো বাইরের খাবারটা বেশি খাওয়া হচ্ছে আমাদের, আমার মনে হয় যে আমরা বাসার খাবার কম খাই, বাইরের খাবার, বা ফাস্ট ফুডের কথা যদি আমি বলি, তো সেগুলোও একটা কারণ নিশ্চয়ই। হ্যাঁ, সেগুলো তো কিছুটা কারণ হতেই পারে, তবে সে যাই খাক তাকে তো অ্যাডিকুয়েট শাক সবজি, মানে ফলমূল, পানি, এগুলো বেশি খেতে হবে, ফাইবার খেতে হবে আর কি। আদারওয়াইজ তার তো এই খাবারটা তার ওই যে কনস্টিপেশন করবে। একই সাথে পানির ভূমিকাটাও রয়েছে এর সাথে। জি, পানি বেশি খেতে হবে। অনেকে আমরা পানি খেতে চাই না, কম পানি খাই। আমরা যেটা রুইকে সহজ ভাষায় বলি যে পাকা পেঁপে, ফলের রস, ইসেতগুলের ভুসি, বেলের শরবত, শাকসবজি, প্রচুর পানি বেশি খাবেন, এক কথাই এইভাবে রোগীদেরকে বলি। মানে এটা যাদের রোগ আছে তাদের না, মানে যাদের নেই তাদেরও তো এটা করা উচিত। অবশ্যই এটা একটা সুস্থ জীবনযাপন যে পদ্ধতি বলে, সেটাই হলো আপনার পাইলস রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা। কারণ আমরা যদি আপনার মানে এই যে এই ধরনের নিয়ম কানুন না মানি, তাহলে যে কারো তো এই রোগটা হতে পারে আসলে। অবশ্যই এটা তো নির্দিষ্ট কোনো বিষয়, মানে যেমন একটা লোকের বাথরুমের বেগ নাই, বাট সে বাথরুমে বসে ট্রাই করছে, স্ট্রেন করছে। আবার আরেকটা লোকের বাথরুমের অনেক বেগ, ধরেন পরীক্ষা কালকে, সে হলো পরীক্ষা, আমি বলছি না আমি এখন বাথরুমে যাবো না, ওই টাইমটা সে সেভ করতে যাচ্ছে, আরেকটু পরে নিজেই নিজেকে কন্ট্রোল করছে। তো এই যে ঠেকিয়ে ফেললো তার যে আর্টস, এইটাও ব্যাড ফর অ্যানাল হেলথ। তারপর যারা ড্রাইভার থাকে, ধরেন লং ড্রাইভ করে, দেখা গেলো যে 12 ঘন্টা 14 ঘন্টা, এই লং ড্রাইভের ক্ষেত্রে আপনি একটু দেখেন যে একটা মানুষের যখন দাঁড়িয়ে থাকে তখন তার শরীরের সবচেয়ে ডিপেন্ডেন্ট মানে নিচের অংশ কি, তার 2 পা। ঠিক তেমনি একটা মানুষ যদি বসে থাকে, তার শরীরে সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট হলো তার অ্যানাল ক্যানেল। আচ্ছা, তার বাটুকের উপর ভর দিয়ে বসছে। তাই এটা 2-4 ঘন্টা এটা ব্যাপার না, 2-1 ঘন্টা, কিন্তু প্রলং টাইম এবং লং ডিউরেশন যদি হতে থাকে দীর্ঘদিন ধরে, তখন কিন্তু এটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, এবং তাদের পাইলস রোগ বেশি যারা লং টাইম। এটার ক্ষেত্রে উপদেশ দেওয়া আছে যে তারা যাতে 1 ঘন্টা বা 2 ঘন্টা গাড়ি চালালে বা 2 ঘন্টা সিটিং করলে 5 মিনিট হলে একটু হাঁটাহাঁটি করে, দ্যাট ইজ গুড ফর অ্যানাল হেলথ। নাহলে তাদের ক্ষেত্রেও এটা হওয়ার একটা ঝুঁকি থাকে আসলে।
তো এবার আমরা একটু লক্ষণগুলো জানি। আপনি বলছিলেন যে হ্যাঁ রক্ত যায়, আর কি লক্ষণ আছে আমরা একটু জেনে নিই। হ্যাঁ, পাইলস বলতে মানুষজন মনেই করে যে খালি রক্ত যায়, গেলে আবার ভাবে যে রক্ত গেলেই খালি রক্ত যাওয়া না। আচ্ছা। ওই যে বললাম যে মাংসপিণ্ডগুলো যদি বড় হয়ে আসছে, বড় হলে তো ওখানে রক্ত ছাড়া তো আম যেতে পারে, মানে মিউকাস। মিউকাস যদি একটু করে যায় তাহলে ওটা একটু বাথরুমের রাস্তা ওখানে ভিজা থাকবে, তাহলে ওই জায়গাটা চুলকাবে। আচ্ছা। এছাড়া যেটা হতে পারে যে ও এই যে ভারী হয়ে থাকছে, এই জন্য তার একটা ড্র্যাগিং সেন্সেশন, অর্থাৎ অস্বস্তি, ডিসকমফোর্ট। আচ্ছা। রোগী সবসময় একটা অস্বস্তিতে ভুগছে যে ফুলে আছে। তারপর হতে পারে যে এইটা কমপ্লিকেশনের দিকে চলে যেতে পারে, এটা বলে স্ট্র্যাঙ্গুলেটেড ইন্টারনাল হেমোরয়েড। হঠাৎ করে এটা ধরে নেন একটা রোগীর বের হয় ঢুকে, বের হয় ঢুকে, হেমোরয়েড যেগুলো 3rd ডিগ্রি 4th ডিগ্রি, ওরা তো এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। জি জি। এই যে ও ধরেই নেয় বাথরুমের সাথে বের হবে, আবার ধীরে 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 ঢুকে যাবে, বা হাত দিয়ে দিয়ে ঢুকায় ফেলবে। অনেক লোক আছে এরকম। তা বের হলো কিন্তু হঠাৎ করে ফুলে গেল, ফুলে যেয়ে আর ঢুকলো না। দিস ইজ নোন অ্যাজ স্ট্র্যাঙ্গুলেটেড ইন্টারনাল হেমোরয়েড। এরকম জটিলতা হতে পারে। তো এই যে পাইলসের এইভাবে করে একটা পাইলস, এবং তখন কিন্তু এটা সিভিয়ার পেইনফুল হয়, অনেক ব্যথা, মানে অনেক এই ব্যথা হয় আর কি। অনেকে এই ব্যথা টলারেট করতে পারে না, এটা ইনটলারেবল পেইন টু সাম এক্সটেন্ট। অনেক লোক, মানে ব্যথার তো সহ্য ক্ষমতা মানুষ টু মানুষ আলাদা, ওই কিছু মানুষ এটা সহ্যই করতে পারে। কিন্তু শুরুতে কি ব্যথাটা থাকে যখন রোগটা শুরু হয়? পাইলস ইউজুয়ালি পেইনলেস, পাইলসে ব্যথা হয় না, কিন্তু পাইলসের জটিলতা যদি হয়, এই যে বললাম স্ট্র্যাঙ্গুলেশন হয়ে গেল, বের হয়ে ফুলে গেল, আর ঢুকতে পারছে না, তখন ওই পাইলসটাকে বলে স্ট্র্যাঙ্গুলেটেড পাইলস, এবং সেক্ষেত্রে রোগীর তীব্র ব্যথা পায়। আবার বহি পাইল যেটা বলে এক্সটার্নাল হিমোরয়েড, সেটাও হঠাৎ করে ফুলে যেতে পারে, থ্রম্বোজড হিমোরয়েড বলে, সেক্ষেত্রেও অনেক ব্যথা হয় রোগীর। তাহলে আপনি কয়েকটা জটিলতার কথা বললেন, মানে আমরা যদি রেখে দেই, হয়তো বেশিরভাগ আমরা তো জানি আমাদের দেশে, আমি জানি না, মানে এটা নিয়ে কিন্তু অনেকেই মানে দিনের পর দিন থাকেন। আপনারা কি দেখেন আসলে যে মানুষ অনেক দেরিতে আসে রোগীরা এটা নিয়ে? না, দুই রকম মানুষ আছে। আচ্ছা, দুই রকম মানুষ আছে। একটা হলো যে খুবই সচেতন, সিঙ্গেল এপিসোড ব্লিডিং হয়েছে, একবার বাথরুমে রক্ত গেছে, সাথে সাথে দৌড়ায়। আরেকজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে নিই। জি দর্শক, আপনার প্রশ্নটা করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে যে আমার প্রায় 1.5 বছর থেকে মানে পায়খানা রাস্তায় এমন একটা অনুভব হয় যে মনে হচ্ছে আমার পায়খানা আছে, ভিতরে পায়খানা আছে, কিন্তু পায়খানার বেগটা সেরকম নাই। এরকম মনে হচ্ছে আমি পায়খানা করবো, কিন্তু বেগ আসে না এরকম। তারপর আবার পায়খানা রাস্তা চুলকায়, মনে হচ্ছে কৃমি আছে। তো কৃমি মনে করে আমি কৃমির ট্যাবলেট খাইছিলাম, খাইয়ে 2-3 দিন পর দেখি তারপর ওরকম চুলকায়, কোনো খাওয়ার একটু ট্রাবল হলে পায়খানা রাস্তা চুলকাচুলকি করে, সমস্যা আছে। তো এটা আসলে কিসের লক্ষণ? আর আমার এমনিতে মানে পায়খানা ক্লিয়ারও হয় না, ওরকম দিনে একবার হয়, তারপর সেরকম না। তো এই অবস্থা আমি কি করতে, আমি একটা মানে মলম হোমিও ডাক্তারের কাছে গিয়ে বলছিলাম, তো উনি পাইলোফন নামে একটা মলম দিতে, এটা পায়খানা রাস্তায় লাগাতে বলছিল। তো এটা কি সঠিক চিকিৎসা নাকি এটা একটু সাজেশন জানতে চাচ্ছিলাম। আর এই মুহূর্তে আমার কি করা দরকার, আমি কি সিদ্ধান্ত নিব এতে? আসলে এটা কি পাইলস না অন্য কিছু, এটা কি জানার ছিল। আচ্ছা, উনি খুবই সুন্দর মানে ওনার সমস্যার কথা বলেছেন। একটা হলো যে বাংলাদেশে মহিলাদের ক্ষেত্রে একটা কমন একটা রোগ আছে, খুব কমন বলা যাবে না, বাট নট আনকমন। সেটা হলো বাধাগ্রস্ত মলত্যাগ। আচ্ছা, মানে অবস্ট্রাকটিভ ডেফেকেশন সিনড্রোম, আমরা বাংলায় অনুবাদ করেছি বাধাগ্রস্ত মলত্যাগ। আচ্ছা, এটা হলো যে এদের বাথরুমের বেগ হলো, বাথরুমে যে বসলো কিন্তু বাথরুম বের হয় না। উনি বলছেন যে ওনার মনে হচ্ছে যে হয়তো হবে, মানে আছে, উনি বলছেন যে মল আছে কিন্তু বাথরুম বের হচ্ছে না। জি। তারপর দীর্ঘ সময় বসে থাকতে হলো। তারপর দেখা হলো অনেক সময় যে ম্যানিপুলেশন, অর্থাৎ আঙ্গুল দিয়ে বা ধাক্কাধাক্কি করে বের করতে হলো। আচ্ছা, এটাকে বলে অবস্ট্রাকটিভ ডেফেকেশন সিনড্রোম। আচ্ছা, এখন হলো ওনাকে আসলে একটু দেখা দরকার যে আসলে তার এটা কিনা। এটা হলো যাদের গর্ভবতী মহিলা, মানে বেশি বাচ্চা নেয়, যারা নর্মাল ডেলিভারি করে, তাদের এটা বেশি হতে, পুরুষদেরও হতে পারে, বাট কমন হলো এদের ক্ষেত্রে। আচ্ছা, এটার চিকিৎসা আছে। প্রথমে হলো আরেকটা হলো যে ওনার ব্যথা আছে কিনা, এটাও কথা বলেনি। একটা ইচ্ছের কথা, মানে চুলকানি হচ্ছিল এটা বলছেন। এই রোগীর ক্ষেত্রে ওই যে আসলে ওনার একজন ডাক্তার দেখা দরকার যে ওই জায়গাটা এইটাই কিনা। এটা আমরা মলদার পরীক্ষা করলে বুঝতে পারি। জি দর্শক, ধন্যবাদ। আশা করি একজন বিশেষজ্ঞকে দেখিয়ে নেবেন, এবং মনে হচ্ছে আমাদের বিশেষজ্ঞ বলছেন হয়তো পাইলস নয়, তবে দেখি আসলে এই রোগটাকে ওডিএস বলে সংক্ষেপে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি দিনাজপুর থেকে বলছিলাম, আমার নাম আহসান হাবিব। জি আচ্ছা বলেন। আমার বয়স 44 বছর। জি জি আমি বিগত 1 মাস আগে অপারেশন করছি, লোগো যেটা মেশিনের সাহায্যে অপারেশনটা করছি। জি জি লঙ্গ অপারেশন করেছেন। জি জি লঙ্গ। তো আমার 1 মাস হয়ে গেছে, কিন্তু ভিতরে এখন কিটকিটাচ্ছে আর কামড়াচ্ছে মাঝে মধ্যে, এবং একটু করে পানি রোস্ট মানে পুজোর মতো বাইরে। জি দর্শক, এই অসুবিধা হচ্ছে আপনার? হ্যাঁ, এতে মানে আমার মাঝে মধ্যে কিটকিটাচ্ছে, ভিতরে কিটকিটাচ্ছে, কামড়াচ্ছে আর কি। জি, তাহলে করণীয় কি এটা? হ্যাঁ জি 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 স্যার, এইটা আচ্ছা, আপনার কি জ্বর থাকে? জ্বর? জি স্যার, মাঝে মধ্যে জ্বর আসে। আচ্ছা, এখন হলো জি দর্শক, আপনি থাকুন আমাদের সাথে, আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরেই ফিরে আসছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক একটা বিরতি নিয়ে ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা পাইলস বা হিমোরয়েড এটা নিয়ে কথা বলছি। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, সহযোগী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। একজন দর্শক ছিলেন আমাদের সাথে, তার একটা লঙ্গ অপারেশন হয়েছিল 1 মাস আগে, এবং এখন তার কিছু অস্বস্তি, জ্বর এটা হচ্ছে। ইউজুয়ালি লঙ্গ অপারেশনের পরে ব্যথা থাকতে পারে, যদি আমরা ওই এই অ্যানাস্টোমোটিক যে লাইনটা ওটা একটু নিচের দিকে করি, তার পেইন হতে পারে। আচ্ছা, এটা আবার ধীরে ধীরে কমে যায়। 1 মাস পরে ইউজুয়ালি থাকার কথা না। আর যে ব্যথা থাকে, ব্যথাও ধীরে ধীরে কমে যায়। অস্বস্তি উনি বলছেন যে, কিন্তু জ্বর যদি থাকে তাহলে আমরা একটু চিন্তা করি যে ওখানে কোনো ইনফেকশন হলো কিনা। আচ্ছা, সেক্ষেত্রে ওনার কাছে আমার পরামর্শ, আপনি যেই সার্জনকে দিয়ে করিয়েছেন তার কাছে ইমিডিয়েটলি যান। আচ্ছা, কারণ সেক্ষেত্রে ওই জায়গাটা যদি একটু ফিঙ্গার দিয়ে যদি ওই জায়গাটা পুশ করে করে ঠিক করে দেওয়া যায়, প্লাস ভালো অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, ভালো হয়ে যেতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য, আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা একটু সামনে যাই। আমাদের মানে মহিলাদের এই রোগটা আমরা দেখি, আপনি বলছিলেন যে অনেকেরই এটা হয়ে থাকে আসলে, এবং আমাদের দেশে যেটা হয় যে একটা অস্বস্তি থাকে, তাই না, মেয়েদের ক্ষেত্রে, যে এই ধরনের রোগগুলো আসলে তারা হয়তো চিকিৎসকের কাছে যেতে চায় না। মহিলাদের ক্ষেত্রে কি এটা বেশি পাওয়া যায় কিনা আসলে? আসলে পাইলস রোগ পুরুষ আর মহিলাতে খুব একটা ডিফারেন্স নাই, দুজনেরই হয়। তা মহিলাদের এই একটা মধ্যবর্তী মানে গর্ভবতী মহিলা ওই এজে একটু মহিলাদের বেশি, আর বার্ধক্যকালীন সময়ে পুরুষ মহিলা সমান। তা মহিলাদের ক্ষেত্রে যেটা হয় যে অনেক মহিলা আছে যে খুবই শাই ফিল করে, তারা এটা কোনোভাবেই কারো কাছে প্রকাশ করতে চায় না। আমার কাছে মাঝে মাঝে এরকম রোগী আসে যে তার ছেলে মেয়ে বলছে যে আমার আম্মা এতদিন ধরে ভুগছে, কোনোদিন মুখ ফুটে আমাদেরকে বলেনি। আচ্ছা, মানে ছেলে মেয়ের কাছেও লজ্জা পাচ্ছে, তার ধরনই যে এই রোগটাই হলো লজ্জার লোক। আচ্ছা, আমি একটু এটা আসলে কিভাবে বলি যে একটা রোগ কোনোদিন লজ্জার হতে পারে না। আর আমরা একটা ফোন নিয়ে নেই, আসছি। জি জি দর্শক, আপনার প্রশ্নটা কি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্যারের কাছে প্রশ্ন ছিল। জি, মানে আমারও বছর খানিক এই সমস্যা, আমি লজ্জায় কেউ বলি না, আমার হাজবেন্ড শুধু জানে, আর ডাক্তারও আমি দেখাই নাই। আমার বয়স হয়েছে 43। জি, আমার এমনি কোনো ফুলা না, ব্যথা না, তারপরে মানে এমনি কোনো চুলকানিও নাই, শুধু বাথরুমের সময় রক্ত যায়, আমার পায়খানা স্বাভাবিক। আচ্ছা, এখন আমি ডাক্তার দেখাইতে চাই না, এমনি যদি কোনো সাজেশন থাকে। এটা কতদিন থেকে আপনার এই অসুবিধাটা, মা কতদিন থেকে? 1 বছর। আচ্ছা, 1 বছর থেকে। আচ্ছা, যে এটা হলো যে পাইলসের আবার এই ডিগ্রি আছে, মানে প্রথম ধাপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি। তা পাইলসের ক্ষেত্রে যেটা হলো প্রথম যে ধাপটা 1st ডিগ্রি, সেটা হলো একটু করে রক্ত যাবে, কিন্তু মাংস কোনো কিছু ফোলা বোঝা যাবে না। যেটা দ্বিতীয় 2nd ডিগ্রি, সেটা তো হলো ফুলে বের হয়ে আসবে, নিজে নিজে ঢুকে যাবে বাথরুমের পরে। 3rd ডিগ্রিতে বের হবে, কিন্তু হাত দিয়ে ঢুকাতে হবে, নিজে নিজে ঢুকবে না। আর 4th ডিগ্রি হলো বের হয়েই থাকবে। তা উনি পসিবলি 1st ডিগ্রি হিমোরয়েডে ভুগছেন, একেবারে প্রাথমিক অবস্থা যদি বলি। তাই 1st ডিগ্রি আর 2nd ডিগ্রি যে হিমোরয়েড, মানে প্রথম 2টা গ্রেড, এই 2টা গ্রেডের চিকিৎসায় কিন্তু ওষুধ দিয়ে হবে। জি, কিন্তু এটা তো আমরা একটু দেখাতে হবে আসলে। তা তো দেখাতে হবে। তবে একটু আমি যোগ করে দিই, সেটা হলো যে রোগীরা মনে করে এই যে ডাক্তার সার্জন, ওনার কাছে যাওয়া মানেই তো অপারেশন হয়ে যাবে। সেটি আসলে নয়। যে আরেকজন দর্শক আছে, আমরা নিয়ে নিই, আমরা কথা বলবো। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন।
আমাদের লাইনটি বিচ্ছিন্ন হচ্ছে। একটু এই জায়গাতেই আসি, যেহেতু আরেকজন মানে নারী দর্শক ফোন করেছিলেন যে এই যে লজ্জার বিষয়টা আপনি বলছিলেন আসলে, তো আপনারা বিশেষ করে পরীক্ষার ব্যাপারে আপনারা কি বিশেষ কোনো ব্যবস্থা নেন আসলে? হ্যাঁ, আমরা যেটা করি যে ওই যে জায়গাটায় এক্সামিনেশন করি, রোগীর হিস্ট্রি নেওয়ার পরে, কথাবার্তা শোনার পর রোগীকে পরীক্ষা করে দেখতে হয়। তা সেটা মলদারটা আমাদের পরীক্ষা করতে হয়। এটা আবার প্রথমে আঙুল দিয়ে, ফিঙ্গার দিয়ে পরীক্ষা করতে হয়, এটা বলে ডিআরই, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এরপর প্রোক্টোস্কোপি, একটা ছোট যন্ত্র আছে, দিয়ে ওখানে দেখে দিই। তাই এই ডিআরই অ্যান্ড প্রোক্টোস্কোপি এটা করার আগে রোগীটাকে বাম কাত করে শোয়াইতে হয়। যেই জায়গাটা খাটটা থাকে, অর্থাৎ বিছানা থাকে, তার ওটা অবশ্যই একটা স্ক্রিন, মানে পর্দা দিয়ে ঘেরা থাকে। আমরা আসছি, দর্শক এসছেন আমাদের। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমার একটি বাচ্চা, জি, তার 8 বছর। হ্যাঁ, তো কিছুদিন ধরে আমি খেয়াল করলাম, ও যখন পায়খানা করে ওখান থেকে একটা মাংসপিণ্ড বের হয়। আচ্ছা, আবার যখন পায়খানা শেষ হয়ে যায় ও অটোমেটিক ভিতরে চলে যায়, আচ্ছা, ব্লাডও যায়। জি, তো আমি একজন শিশু ডক্টর দেখিয়েছিলাম, তো উনি আমাকে একজন সার্জন রেফার করেছে, ওনার কাছে গিয়েছে, উনি বললেন যে এটা রেকটাল পলিপ। জি। এখন স্যার এক্ষেত্রে আমি কি করতে পারি, মানে আসলে কি এটা কি অপারেশনই লাগবে, বা এটা অপারেশন ছাড়া কি কিছু হয় কিনা? আচ্ছা আচ্ছা দর্শক, উনি অনেক সুন্দর একটা বলেছেন, কারণ বাংলাদেশে এটাও একটি কমন, যে রেকটাল পলিপ, মানে বাচ্চাদের মলাশয়ে পলিপ হওয়া, যেটা বাথরুমের সময় বের হয়ে আসে, কারো কারো বের হয়, কারো কারো বের হয় না, আর রক্ত যায়। তা সেটার চিকিৎসা হলো কোলোনোস্কোপিক পলিপেক্টমি, অর্থাৎ কোলোনোস্কোপির মাধ্যমে পলিপটা কেটে দেওয়া। এটাকে ঠিক অপারেশন বলা যাবে না, এটা হলো জাস্ট হলো একটা প্রসিডিউর, এটা টেকনোলজিক্যাল প্রসিডিউর। এটা জাস্ট হলো কয়েক মিনিটের একটা কাজ, যেটা বাচ্চাটা হয়ে যাবে, হলেই সে বাসায় চলে যাবে। কোনো ভর্তি টর্তি কিছুই লাগে না, মানে অত বড় কোনো সার্জারির বিষয় না, কোলোনোস্কোপ দিয়েই করা যাবে। আচ্ছা, আর কেন কোলোনোস্কোপির মাধ্যমে করতে হবে, সেটা হলো একাধিক থাকতে পারে। আচ্ছা, দেখা গেল তার আরেকটা আছে, এখন অপারেশন করে মনে করলো যে একটা কেটে দিলাম, দেখা গেলো উপরে আরেকটা থেকে গেল, তাহলে তো ইনকমপ্লিট হয়ে গেল। কিন্তু যখন কোলোনোস্কোপি করা হবে, তখন তো আমরা কমপক্ষে তার হলো সিগময়েড কোলন পর্যন্ত দেখে নিয়ে তারপর সেটা কাটি, অর্থাৎ আরো থাকলে সেটাও কেটে দিবে, মানে আরো বেশিও থাকতে পারে। জি দর্শক, আশা করি উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ ফোন করবার জন্য। যে আপনি পরীক্ষার কথা বলছিলেন আসলে, জি, তো মানে এই যে একটা মানে অস্বস্তি আপনি বলছিলেন, যেটা লজ্জার কোনো বিষয় না, তাই না? একটা রোগ যখন হয়, এটা কখনো কিন্তু লজ্জার বিষয় না। এটা তো আপনার চিকিৎসা, কারণ একটু আমরা যদি শুধু রক্ত যাওয়া মানে পাইলস, তাও তো নয় নিশ্চয়ই। আমরা কিন্তু অফেয়ারে বলছিলাম যেটা অন্য রোগও তো হতে পারে, খারাপ রোগও হতে পারে। হ্যাঁ, তা হতে পারে। রক্ত যাওয়ার কারণ পাইলস ছাড়াও ক্যান্সারও হতে পারে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, তারপর আলসার হতে পারে। আলসার মানে ক্রনস কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস, এরকমও হতে পারে। তা এটা মানে পাইলস ক্যান্সারের কারণে রক্ত যায়, ইট ইজ নট কমন, ইট ইজ ভেরি আনকমন। কারণ ক্যান্সার রোগটাই হলো আনকমন, মানে তো বেশিরভাগ রোগী ক্যান্সারেতে মারা যেত, এরকম তো না বিষয়টা। তো ক্যান্সার ইজ আনকমন, তা কিন্তু হয় এরকম। একটা হলো যে যার ক্যান্সার, তার যদি আমরা প্রাথমিক অবস্থায় ক্যান্সারটা ধরতে পারি, তাহলে তার চিকিৎসা জাস্ট অপারেশন। আরেকজন দর্শক আছেন। জি জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাটোর থেকে বলছিলাম। জি 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 বলুন। জি, আমার বয়স 40 বছর। আমার পাইলস ছিল, মানে একটু বের হয়ে আসতেছিল। জি, তারপরে আমি এটা লং অপারেশন করি। জি জি জি, আমার কোনো সমস্যা নাই। একটা সমস্যা হচ্ছে, আমি যখন সকালবেলা পায়খানাতে 2 বার করা লাগে, একবার নাস্তা করার আগে, আবার নাস্তা করার পরে। আবার দেখা যাচ্ছে যখন পায়খানাটা চাপ দেয়, তখন আমি ধরে রাখতে পারি না। এইটুকুই সমস্যা। এখন এদের জন্য আমি কি করতে পারি? জি, আসলে কিছু কিছু সমস্যা আছে যেটা রোগের পর্যায়ে পড়ে না। যেমন হলো 3 বার বাথরুম হওয়া দিনে, এটা ওই দিন নর্মাল লিমিট, মানে এটা নর্মাল। আবার হলো সপ্তাহে 3 বার বাথরুম হওয়া, মানে ডেইলি হচ্ছে না, এটাও নর্মাল। আচ্ছা, 3-3 ফর্মুলা, 3 to 3, মানে দিনে 3 বার থেকে সপ্তাহে 3 বার নর্মাল। একটা জিনিস হচ্ছে, উনি বলছেন যে ওনার অপারেশনটা হয়েছিল, তো অপারেশনের সাথে কি এটার কোনো হ্যাঁ, এটা একটা হলো যে উনি একটা বলেছেন যে তার হলো অনেক সময় ধরে রাখতে সমস্যা হয়ে যায়। তা এইটা হলো যে হতে পারে যে ওই যেহেতু লং অপারেশনেও একটা জায়গায় জোড়া হয়, ওই জায়গাটা একটা ইরিটেশন করে এরকম হতে পারে। তা আর এটা সময়ের সাথে সাথে ধীরে ধীরে এমনি নর্মাল হয়ে যায়। এটা যত দিন যাবে ধীরে ধীরে এমনিতেই এক সময় ঠিক হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদেরকে ফোন করবার জন্য। তাহলে
আসলে দেখাটা খুব জরুরি। আপনি একটা কোলোনোস্কোপির কথা বলছিলেন, জি। তো এক্ষেত্রে যখন আপনারা ধরেন হিমোরয়েড পেলেন, আপনারা কি কোলোনোস্কোপি করে নেন বা আপনি কি করেন আসলে? আমি পার্সোনালি হেমোরয়েড হলে হ্যাঁ। অবশ্যই তার আমি কোলোনোস্কোপি করি, আচ্ছা, কারণ হেমোরয়েড হচ্ছে একটা প্রোলাপস, বের হয়ে আসতে যাচ্ছে। জি, তো বের হয়ে আসতে পারে অনেক ফ্যাক্টরে হতে পারে। একটা পেটের মধ্যে বড় টিউমার আছে, হ্যাঁ। সেটার জন্য মলদার থেকে বের হয়ে আসতে পারে। আচ্ছা, এই জন্য আই হ্যাভ টু ডু কোলোনোস্কোপি। তবে সেটা ফুল কোলোনোস্কোপি সবার করি না, শর্ট বা হাফ কোলোনোস্কোপি যেটা বলে সিগময়েডোস্কোপি, এটা করি বেশি। একটু জেনে নেই আমরা কোলোনোস্কোপিটা সম্পর্কে, একটু যদি আমাদের ছোট করে বলেন দর্শক। কোলোনোস্কোপি হলো একটা লম্বা একটা স্কুপ থাকে, জি। আর সেটার সাথে আমার কন্ট্রোল থাকে, আর একটা টেলিভিশনের মানে এন্ডোস্কোপের মতো আর কি। জি, এন্ডোস্কোপ যে মুখ দিয়ে দেয়, ওই অ্যানাস দিয়ে কোলোনোস্কোপি। এইটা এত ম্যালিয়েবল, এত ফ্লেক্সিবল এবং এত হিউম্যান ফ্রেন্ডলি এখন হয়ে গেছে এখনকার যে এডিশনগুলো, যে এটা খুব ইজিলি এটা ওই নারীর যেরকম প্যাচ বা গুড়া, এটা ওভাবে করে চলে যায়, কিন্তু ক্যামেরা দিয়ে এই নারীর ওয়ালটা পুরোপুরি দেখা যায়। আচ্ছা, যার কারণে ওই ওয়ালে যদি কোনো ধরনের কোনো ট্রাবল থাকে, একটা পলিপ থাকে, একটা ক্যান্সার থাকে, টিউমার থাকে, ইভেন ওখানে যদি আলসার থাকে, এই সব সবই কিছু ধরা দেখা পড়বে। জি, যায়। আসছে একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। দর্শক আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। পসিবলি ডিসকানেক্ট হয়ে গিয়েছে কোনো। আছেন দর্শক আমাদের সাথে? আচ্ছা, আমরা সম্ভবত প্রসঙ্গ নিয়ে বিচ্ছিন্ন আগাই। আছে, জি। তো এবং কোলোনোস্কোপির জন্য কোনো প্রস্তুতির কি প্রয়োজন আছে? হ্যাঁ, কোলোনোস্কোপির জন্য বাথরুম বেশ কয়েকবার করাতে হয়, কারণ আপনি একটা জিনিস দেখবেন, সাপোজ এই ঘরটা আপনি দেখবেন, এই ঘরটা দেখতে গেলে আপনাকে কি করতে হবে? ঘরটার ওয়ালগুলো ক্লিয়ার রাখতে হবে না? আমি যদি কালি মেরে দিই, এখানে ময়লা লাগাই দিই, আপনি কি ওয়ালগুলো দেখতে পাবেন? তাহলে কোলোনোস্কোপিও তো ভিতরে যে আমরা আমাদের কোলন বা বীরযন্ত্রের যে ওয়াল, সেটা আমাকে দেখতে হবে। তা সেটা দেখতে গেলে আমার অবশ্যই মানে বাথরুমটা একদম লিকুইড অ্যান্ড হোয়াইট, সাদা পানির মতো বাথরুম হতে হবে, আদারওয়াইজ পুরোটা সুন্দরভাবে দেখা যাবে না। আচ্ছা, এখন একটু আমরা একটু চিকিৎসার ক্ষেত্রে আসি। আপনারা পেয়ে গেলেন হিমোরয়েড, চিকিৎসা কি কি আছে আসলে? আপনি বলছেন ওষুধ দিয়ে হয়। হ্যাঁ, এই যে রোগীদের মধ্যে একটা মানে ধ্যান ধারণা, ওই যে সার্জন আছেন, ওনার কাছে গেলেই তো অপারেশন করে দিবে, কিন্তু বাস্তবে কিন্তু সেরকম না। আচ্ছা, এই যে পাইলসের যে রোগীগুলো অশ্ব রোগে ভুগছে, তাদের প্রতি 10টা রোগীর 2 থেকে 3টা রোগীর অপারেশন লাগে। 7 থেকে 8টা রোগীর চিকিৎসা কিন্তু ওষুধ কিংবা লাইফস্টাইল চেঞ্জ, মডিফিকেশন। আচ্ছা, দিজ আর দ্য ট্রিটমেন্ট অফ 70 to 80% পেশেন্ট। কিন্তু মানুষজন এরকম মনে করে তারা দেখা গেল যে অন্য বিষয়ের একটা ডাক্তারকে দেখাচ্ছে, যে উনি তো ওটা দেখবে না, তাহলে উনি তো ওষুধ লিখে দেবে, কারণ তো দেখবেই না। আমরা ফোনটা নিয়ে নিই, একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। দর্শক আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। জি বলুন। হ্যাঁ, আমি অজয় তো কেটানিতে বলছি স্যার। জি, জি বলেন। আমি 15 বছর আগে একটা আমার পায়খানা রাস্তা অপারেশন হয়েছিল। পায়খানা রাস্তা অপারেশন হওয়ার পরে আপনার পায়খানার যে রিং এর মতো আছে না, একটা সাইড আপনার কাটা গেছিল, কাটার পরে ভিতরে একটা নাকি ফুরার মতো হয়েছিল, এরপরে এটা মাংস ভরছে, এরপর থেকে আপনার আমার পায়খানা বসলে আপনার রেকটামটা বেরিয়ে যায়। আচ্ছা, অত উপরে বসলে রেকটামটা বেরিয়ে যায়, এক ধরনের তরল পদার্থ নির্গত হয়। জি, এই ব্যাপার, এটাকে কিভাবে আমি সমাধান করতে পারি? আচ্ছা, আচ্ছা, ওনার যেটা হতে পারে, কারণ কি এক সময় হলো যে অপারেশনের ধরনটা একরকম ছিল, এখন ডে বাই ডে আধুনিকতার একটা ছোঁয়া আসছে, এই জন্য ওই সময়কার অপারেশন আর এখনকার অপারেশন একরকম না। আচ্ছা, আগে হলো যে কোনো সমস্যাতে বড় করে কেটে ফেলা হতো, আর এখন আমরা চাই যে টেকনোলজি ইউজ করে, যেমন লঙ্গ প্রসিডিউর করলাম, অন্য কোনো টেকনোলজি ইউজ করে এটা অল্প কেটে শেষ করা। তা যদি বেশি কাটার কারণে যদি উইক হয়ে যায়, তখন ভিতরে জিনিস বের হয়ে আসতে চায়। আচ্ছা, আচ্ছা, তো এটা এখন আসলে না দেখে একটা জিনিস তো এতখানি বলা যায় না, তবে সেরকম যদি উইক হয়ে যায়, তো এটা আবার রিকনস্ট্রাকশন করতে হবে। আচ্ছা, আমার মনে হচ্ছে ওনার একজন ভালো কোলোরেক্টাল সার্জন দেখানো দরকার। জি। দর্শক, আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে একজন কোলোরেক্টাল সার্জনকে দেখিয়ে নিন। আসলে 15 বছর আগে আপনি অপারেশন করেছেন, কি অবস্থায় আছে দেখে সে অনুযায়ী হয়তো চিকিৎসা আপনি নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আমরা আরেকটা বিরতি নেব, বিরতির পরে এসে আলোচনা করি। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরেই। দর্শক আরও একবার বিরতি নিয়ে ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি পাইলস বা হিমোরয়েড এই বিষয়টি নিয়ে।
এবং আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, সহযোগী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা একটু চিকিৎসা নিয়ে কথা বলি। আপনি বলছিলেন যে আসলে সবারই কিন্তু অপারেশন লাগে না, বেশিরভাগ রোগীরই অপারেশন লাগে না, এমনটা বলছিলেন। মানে তাদের কি ওষুধেই ভালো হয়ে যায়? বেশিরভাগ রোগীতেই আমরা যারা প্রথম ডিগ্রি বা দ্বিতীয় ডিগ্রিতে থাকে সেসবের ক্ষেত্রে আমরা তাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি। আচ্ছা, যেমন যেই কথাগুলো যেগুলো কারণে হয়, কোষ্ঠকাঠিন্য, পাতলা পায়খানা, আইবিএস রোগের চিকিৎসা, তারপর হলো তার যদি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকে, ওভারওয়েট থাকে, এই সবের ক্ষেত্রে আমরা এগুলো উপদেশ দিই। আচ্ছা, কিভাবে চলবে, এক্সারসাইজ করে না তাদের যাতে এক্সারসাইজ করে, ডায়েট কিরকম খাবে। এছাড়া আমরা কিছু ওষুধ দিই। ওষুধের মধ্যে একটা আছে ডায়াস্পিরিন, হেসপিরিডিন নামে একটা ট্যাবলেট, ব্যাপক হারে বাজারে চলে। তো এটা থেকে একদম ভালো হয়ে যেতে পারে জানেন যদি এই ওষুধটা আজ থেকে প্রায় 23 বছর আগে প্রথম বাংলাদেশে মার্কেটে এসেছিল। তখন তারা এমনভাবে প্রচার করেছিল যে এটা খেলেই পাইলস থেকে মুক্ত, এবং তখন মানুষজন অনেকটা মুড়ি যেভাবে খায় সেভাবে এই ওষুধ খেয়ে দেখা গেছে হ্যাঁ এটা পাইলসের হলো যদি হঠাৎ করে বেড়ে যায় বা পাইলসের যে প্রকোপটা সেটা কিছুটা কমিয়ে রাখতে পারে, কিন্তু ইট ক্যান নট কিউর পাইলস। এটা পাইলসটাকে একদম কিউর করে দিতে পারে না। তাহলে পাইলস থেকে মুক্তি পেতে গেলে যে এতগুলো নিয়মকানুন সেগুলো মানতে হবে আসলে। তারপর ওষুধ খাবে, এর সাথে যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাকে সিরাপ দেওয়া হয়। আইবিএস রোগ হলে আইবিএস রোগের চিকিৎসা দেওয়া, কারণ তাদের বারবার পাতলা পায়খানা হয়। এছাড়া হলো তার কিছু অয়েন্টমেন্ট ইউজ করা হয়। আর কোনো কারণে যদি বাথরুমের রাস্তায় ব্যথা থাকে, যেমন হলো ফুলে গেল, হঠাৎ ফুলে ব্যথা, তাহলে তার সাথে সিজ বাথ, বাংলাদেশের মানুষজন হিপ বাথ বললে বেশি বুঝে। হিপ বাথ মানে কুসুম গরম পানির মধ্যে বসা, এটা বললে মানুষজন বেশি বুঝে। তাই এইটা দিলে তখন একটু তাড়াতাড়ি ওটা রিলিফ হয়। এই হলো এই রোগের চিকিৎসা, মেডিসিন চিকিৎসা। তাহলে সার্জারি কাদের জন্য? যারা হলো 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি, অর্থাৎ বাথরুম করলে বের হয়ে আসে, বের হওয়ার পর ওটা আর ঢুকে না। আচ্ছা, ঢুকে না, তাকে হাত দিয়ে দিয়ে ঢুকাতে হয়, বা আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটলে ধীরে 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 ঢুকে যায়। আচ্ছা, এটা 3rd ডিগ্রি। আর একটা হলো বের হয়েই আছে, এবং তার বের হয়ে থাকার কারণে বাথরুম ঠিক মতো ক্লোজ করতে পারে না বাথরুমের রাস্তা, এবং ইনকন্টিনেন্স, অর্থাৎ বাথরুম বের হয়ে যায় ওদিক থেকে এমনিতেই, প্যাম্পার পরে থাকতেছে। এইসব এই 4th ডিগ্রি এগুলো সাধারণত হয় যেগুলো যেমন স্ট্রোকের রোগী, আচ্ছা, বয়স্ক যারা আর কি, বেশি বার্ধক্য, বা আরো কিছু রোগ আছে যেগুলো বেড রিডেন হয়েছে, তাদের এরকম বেশি হয়। আচ্ছা, সরি। তাহলে তাদের ক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলি। আরও 1st ডিগ্রি 2nd ডিগ্রিতে অপারেশন লাগবে না এরকমও না। ধরেন আপনি একজন ব্যস্ত মানুষ, সারাদিন রাত অফিসে কাজ করেন, এখন আপনি সবসময় অ্যাংজাইটিতে থাকেন যে এই মনে হয় আমার রক্ত যাবে, এই মনে হয় রক্ত যাবে। অনেক দিন চিকিৎসা করলেন, কাজ হলো না। কাজ হলো না মানে কি, পুরোপুরি রিলিফ হলো না। তা ইট ইজ অলসো ইন্ডিকেশন ফর অপারেশন। আচ্ছা, কারণ সবাই তো একরকম না, অনেকের কাজের যে ইয়েটা প্রেশার অনেক বেশি থাকে, তাকে যদি সবসময় সাইকোলজিক্যালি আরেকদিকে কনভার্টেড হয়ে থাকতে হয়, সে তো কাজে মনোনিবেশ করতে পারবে না। প্লাস কিছু কিছু পাইলস রোগের রক্তক্ষরণে রক্ত স্বল্প হয়। ইটস ভেরি আনকমন। কারণ কি, ও যখনই বাথরুমে এসে তো দেখতে পায় এই যে রক্ত গেল, এই যে রক্ত গেল, এই কারণে সে আর্লি ট্রিটমেন্ট করে। এই জন্য পাইলস রোগের কারণে রক্ত স্বল্প হয়, এটা আনকমন, কিন্তু হয়। মানে আমার এরকম প্রতি 2 মাস বা 1 মাস পর পর এরকম রোগী পায় যেগুলো 5 ব্যাগ রক্ত দিয়ে তারপর অপারেশন করতে হলো। ওই যে যায়নি চিকিৎসকের কাছে, হয়তো অনেকেই এই রোগীর ক্ষেত্রে অপারেশন বাধ্যতামূলক। কারণ তার এরকম করে হঠাৎ করে যদি অনেক রক্ত চলে যায় তাহলে তো সে আর কাভার করতে পারবে না। একটা ফোন নিয়ে নেই। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। আমি মিরপুর থেকে বলছি। জি 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 বলুন। আমার হচ্ছে সমস্যা, আমার বেশ কিছুদিন যাবত মানে বাথরুম হলে মানে কষা হলেও হালকা ব্লাড আসে, আবার পাতলা বাথরুম হয়। দেখা যায় 1 দিন 2 দিন যদি ভালো থাকে, 2 দিন পরেই আবার পাতলা বাথরুম হয়। রক্তও যাচ্ছে? রক্ত মানে ওই 2-3 বার বাথরুম হওয়ার পরে দেখা যায় যে বাথরুমে হালকা ব্লাড আসে। আপনার কি ব্যথা আছে মলদারে? বাথরুমের সময় কোনো ব্যথা? মলদারে যখন ওই ব্লাডটা পাতলা বাথরুম হয় 2-3 বার হওয়ার পরে জ্বালা পোড়া করে, প্লাস হচ্ছে ব্যথা করে। আর মনে হয় কি পাশে হয়তো কিছু একটু চিড়ে গেল, মানে ফাটলের মতো মনে হয়। বাংলাদেশের রোগীদের হলো রক্ত যাওয়ার 2টা কমন কারণ হলো পাইলস আর অ্যানাল ফিশার। তা ওনার যে সমস্যাটা বলছে এটা অ্যানাল ফিশার। এবং তার যে একবার বাথরুম কষা হচ্ছে, একবার পাতলা হচ্ছে, এটা একটা টিপিক্যাল ফর্ম অফ আইবিএস। যদিও আমি ইন ডিটেল তাকে না দেখেই বলছি, এই তার অবশ্যই একজন ডাক্তার দেখে আরো ক্লিয়ার হওয়া উচিত। কিন্তু এই আইবিএস রোগে এরকম একবার কষ্টি কঠিন না, একবার পাতলা পায়খানা হতে পারে। এটা আইবিএস মিক্সড ভ্যারাইটি।
তা সেক্ষেত্রে এটা চিকিৎসা করতে এবং ফিশারের কথা আপনি হ্যাঁ, বলছেন, anal ফিশারও fissure। হতে পারে আসলে। অ্যানাল ফিশারে হলো আমাদের চিকিৎসা হলো এই যে ওষুধ, আচ্ছা আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যানাল ফিশারে অপারেশন লাগে। আচ্ছা যেমন উনি যে বলছেন যে বাথরুম রাস্তা চিরে গেছে, এই যে চিরে গেল, হ্যাঁ। এই ঘাটা যদি গভীর ঘা হয়, আচ্ছা ঘাটা বেশ গভীর, অথবা বাইরে একটা বিরাট বড় চামড়া বেড়ে গেছে, আচ্ছা অথবা ভিতরে একটা মাংসপিণ্ড বড় হয়ে বেড়ে গেছে, এরকম যদি হয়, আর হলো যে সে ওষুধ যে চিকিৎসা নিচ্ছে কিন্তু কোনোভাবে সে ভালো হচ্ছে না, মানে সুস্থ হতে পারছে না পুরোপুরি, এগুলোর ক্ষেত্রে অপারেশন লাগে। জি, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন দর্শক, এবং আপনি চিকিৎসা করলে নিশ্চয়ই হয়তো আপনার অপারেশন নাও লাগতে পারে, আপনার হয়তো ওষুধে আপনি ভালো হয়ে যাবেন। অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আমরা একটু চিকিৎসায় আসি, আমরা শেষের দিকে চলে আসছি প্রোগ্রামের। তো সেটি হলো যে অনেক ধরনের সার্জারির কথা আপনি কিন্তু বলছিলেন, আসলে তাহলে কি অনেক রকমের সার্জারি আছে? আসলে সার্জারির আগে কিছু অফিস বেস প্রসিডিউর, মানে চেম্বারেই করে ফেলা যাবে এরকম কিছু প্রসিডিউর আছে। জি। তার মধ্যে একটা হলো যেমন ব্যান্ডিং বলে বেশি মানুষজন বুঝে, মানে রাবার ব্যান্ড লাইগেশন। আচ্ছা, এটা হলো ওখানে ব্যান্ড পরে, যে জায়গাটা ফোলা ওটা ব্যান্ড পরিয়ে দিলাম। তা আমি ব্যক্তিগতভাবে আমার ইয়েতে আমি এখন এটা প্রায় করি না বললেই চলে, কারণ এই রোগীগুলো 6 মাস থেকে 1 বছরের বেশি ভালো থাকে না, তারপর আবারও সেই সমস্যা নিয়ে আসে। তখন তারা কি হতাশায় ভুগে, যে একবার তো আমরা যদিও বলছি এটা অফিসে করছি, চেম্বারে করছি, এটা তো আপনার ভর্তি হতে হচ্ছে না, কিন্তু পেশেন্ট থিংস, তারা মনে করে একবার তো অপারেশন হয়েই গেল, ভালো হলাম না, ফ্রাস্ট্রেশনে চলে যায়। এই জন্য আমি এটা খুব একটা এখন করি না। আরেকটা হলো স্ক্লেরোথেরাপি, মানে ইনজেকশন দেওয়া ওখানে। আচ্ছা, 5% ফেনোলিন অলব্যান্ডেল একটা কেমিক্যাল পাওয়া যায়, এটা ঢাকা শহরে পাওয়া যায়, এটা ইনজেকশন দেয়। এই ইনজেকশনটাকে অনেকে মনে করে মহাবিদ্যা, যে আমরা যেখানে ইনজেকশন থেকে ধীরে ধীরে সরে আসছি এর কমপ্লিকেশনের জন্য, এবং রিকারেন্স রেট অনেক বেশি, সেখান থেকে ধরেন এই দেশেই অনেক লোক আছে যারা ডাক্তার না কিছু না, তারা বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দিয়ে রাখছে, এবং তারা স্বপ্ন যোগে অনেক সময় চিকিৎসা পেয়ে যায় মানুষের অ্যানাসের মধ্যে 100% গ্যারান্টি দিয়ে ইনজেকশন করে দেয়। তারা পাইলসের মধ্যে ইনজেকশন দিচ্ছে, অ্যানাল ফিশারেও ইনজেকশন দিচ্ছে, তারা ক্যান্সার রোগীতেও ইনজেকশন দিয়ে দেয়, এবং এই রোগীগুলো পরবর্তীতে জটিলতা নিয়ে আমাদের কাছে। তাই ইনজেকশন থেরাপি আজ থেকে 100-150 বছর আগে বেশ একটু পপুলার ছিল, কারণ তখন তো এরকম আধুনিক চিকিৎসা ছিল না। কিন্তু এখন হয়েছে কি, ইনজেকশনের কমপ্লিকেশনের কারণে আমরা ইনজেকশন থেকে সরে আসছি। প্লাস এই যে বললাম যে 6 মাস 1 বছর ভালো থাকার পরে যখন আবারও রক্তপাত শুরু হয়ে যায়, তখন রোগীগুলো খুবই ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যায়, এই জন্য ওটা আমি কম ব্যবহার করি। এখন অপারেশনের প্রসিডিউর হলো যে কেটে যে অপারেশন করা, যেটা বলে মিলিগান মর্গান, এটা কিন্তু আমাদের টেক্সট বুকে লেখা আছে গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি লঙ্গ বলে একটা অপারেশন বাংলাদেশে বহুল অলরেডি পেয়েছে, অলরেডি 2জন রোগী কিন্তু প্রশ্ন করেছে সেগুলো নিয়ে, যে লঙ্গ অপারেশনটাকে বেশি আমি পছন্দ করি। আচ্ছা, আমি কিন্তু 2018 সালে বাংলাদেশে প্রথম লেজার চিকিৎসা শুরু করেছিলাম। তারপর প্রথমে আমি খুব লেজারও করা যেত, লেজার শুরু করেছিলাম, তবে লেজারের রিকারেন্স রেট অনেক হাই, মানে লঙ্গর যে আউটকাম, লং টার্ম আউটকাম, সেটা মাচ বেটার দেন লেজার। মানে লেজার করার পরে আবারও হতে পারে, যেখানে লঙ্গতে 10-15 বছরের মধ্যে ইউজুয়ালি রোগী আসে না। এই জন্য লঙ্গর যেহেতু এটার ফলে ফিরে আসার প্রবণতা অনেক কম, মানে রিকারেন্স খুব কম, এই জন্য লঙ্গটা আমি বেস্ট। একটু জেনে নিই যে মানে হসপিটালে কয়দিন থাকতে হয় এই অপারেশনগুলো করতে গেলে? আমি এইগুলো সাধারণত 1 দিন রাখি রোগীকে। আচ্ছা, যেদিন ভর্তি হবে সেদিন করা যাবে অপারেশন? আসলে আমি কিছুদিন আগে শুরু করেছিলাম যে ডে কেস প্রসিডিউর, কিন্তু ডে কেস প্রসিডিউর আমি যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করি, আমি তো সকাল টাইমে অপারেশন করতে পারি না, কিন্তু ইনফ্যাক্ট আমরা যদি সকালে অপারেশন করতাম ইয়াং লোকদেরকে ওই দিনই সন্ধ্যার পরে ছেড়ে দেওয়া যেত, মানে একদিন হয়তো আমি যেটা করি এখন, যেহেতু আমি সরকারি চাকরি করি, ওই টাইমে করতে পারি না বাইরে কাজ, আর গভর্নমেন্ট সেক্টরে এরকম ভাবে গড়ে ওঠেনি আমাদের ডে কেস প্রসিডিউর, ওই যেদিন অপারেশন হয় পরের দিন সকালে ছেড়ে দেওয়া হয়। জি। আচ্ছা, আর একটা হচ্ছে জেনে নেই যে অ্যানেস্থেশিয়ার ব্যাপারটা, এটা কি পুরোপুরি অ্যানেস্থেশিয়া, মানে জেনারেল অ্যানেস্থেশিয়া দরকার হয় নাকি লোকাল দিয়ে করা? আপনি আসলে যে প্রশ্ন করেছেন, মানুষের মনের কথা মনে হয় আমাকে জিজ্ঞাসা করেছেন, এত রোগী এটা জিজ্ঞাসা করে চেম্বারে, স্যার অজ্ঞানটা কি রকম হবে? ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে সাবঅ্যারাকনয়েড ব্লট, মানে পিঠের মধ্যে একটা ইনজেকশন দিয়ে অপারেশন করা হয়, কিন্তু অনেকে বলে সিজারেও তো এটা করা হয়, মানে ওই যে গর্ভবতী মহিলারা যে বাচ্চা প্রসব করে, বাংলাদেশের সবচেয়ে কমন অপারেশন, তা ওটাও তাই হয়, কিন্তু ওটার সাথে এটার একটা ডিফারেন্স আছে, সেটা হলো এখানে দেওয়ার পরে কয়েক মিনিট রোগীটাকে বসিয়ে রাখা হয়। বসিয়ে রাখলে হয় কি, ওটা কিন্তু ভারী একটা পদার্থ, ওটা ড্রপ করে নিচের দিকে, ড্রপ করলে শুধু মলদারটাই ঠিক মতো অবশ্য হয়। এটার যে একটা সিস্টেমিক সাইড এফেক্ট হার্টের উপর, লিভারের উপর, মানে খুবই লোকালি পড়ে না, এই জন্য এটা খুবই সেফ একটা প্রসিডিউর, এটাকে স্যাডেল অ্যানেস্থেসিয়া বলে। তাহলে এটা করা যাবে। আমাদের একেবারে হাতে সময় নেই। ডাক্তার মোহাম্মদ আহসান হাবীব, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। পাইলস নিয়ে আপনার কাছে আমরা অনেক কিছুই আসলে জেনে নিলাম। আমাদের সাথে
থাকার জন্য আরও একবার ধন্যবাদ। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের বিশেষজ্ঞের কথা শুনলেন। আপনাদের মনের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর অনেকগুলোর উত্তরই হয়তো আপনারা পেয়েছেন। তবে যেটি প্রধান কথা সেটি হলো যে আপনাদের যদি লক্ষণ থাকে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসক দেখে আপনাকে পুরোপুরিভাবে রোগটা নির্ণয় করে সে অনুযায়ী কিন্তু চিকিৎসা নিলে আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।